নমস্কার সবাইকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি গতি এই পার্টিকুলার চ্যাপ্টারটির সেকেন্ড লেকচার। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক আজকে আমরা মুখ্য কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখব লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ, দূরত্ব সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র, লেখচিত্রের সাহায্যে গতি ও সমীকরণ, বেগ সময় সম্পর্কের সমীকরণ, অবস্থান সময় সম্পর্কের সমীকরণ, উল্লিখিত বিষয়গুলির কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত উদাহরণ। ঠিক আছে, এই পার্টিকুলার জিনিসগুলো আজকে আমরা এই লেকচারের মাধ্যমে দেখব। আমি শুরুতেই বলে দিতে চাই, লেকচার শুরু করার আগে বা যে কোনো একটা বিষয়বস্তু জেনে নেওয়ার আগে আমাদের অবশ্যই হিস্ট্রি সম্পর্কে জানা উচিত এবং এই পার্টিকুলার জিনিসটা শেখার প্রয়োজনীয়তা কি তার সম্পর্কে জানা উচিত, কেন শিখবো বা জিনিসটা আদৌ কোথা থেকে এসছে। তাই ওই পার্টিকুলার বিষয়বস্তুটি নিয়ে যদি দু চারটে কিছু তথ্য আমি দিতে পারি তাহলে আমি খুব নিজেকে আপনাদের কাছে কৃতজ্ঞ মনে করব। তাহলে শুরু করি। ঠিক আছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি ফটো একজন লোকের। এনার নাম হচ্ছে রেনে ডেসকার্টিস। ঠিক আছে, ইনি একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান। উনি 1596 খ্রিস্টাব্দে জন্মেছিলেন এবং 1650 খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এনার এই ফটোটা দেখানোর এখানে তাৎপর্য হলো ইনি সর্বপ্রথম লেখচিত্রের ব্যবহার করেছিলেন এবং লেখচিত্রের মধ্যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট এই যে পার্টিকুলার নামটা আমরা সবাই পরিচিত অল্প বিস্তর এই পার্টিকুলার নামের সঙ্গে। ঠিক আছে, এই নামটা রেনে ডেসকার্টিসের নাম অনুসারেই কার্টিসের নাম থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট নামটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখব এই লেখচিত্রের মাধ্যমে কিভাবে আমরা গতি সম্বন্ধিত বিভিন্ন প্যারামিটার গুলোকে উপস্থাপন করতে পারি। আমরা সবাই গণিতের মধ্যে বা ম্যাথমেটিক্স এর মধ্যে লেখচিত্র করেই থাকি, তবুও আমি ছোট্ট কিছু হিন্টস এটাতে দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। আমরা প্রথমে দেখবো লেখচিত্র কেন শিখবো বা লেখচিত্র কি। এখানে দেখতে পাচ্ছি আমরা রাশি তথ্যকে সহজে বোঝার জন্য যে বিশেষ লেখের মাধ্যমে তা প্রকাশ করা হয় তাকে লেখচিত্র বলে। ঠিক আছে, যে কোনো পার্টিকুলার রাশিতত্ত্বকে আমরা সহজে বুঝে নেওয়ার জন্য যে পার্টিকুলার লেখের মাধ্যমে তাকে প্রকাশ করা হয় তাকে লেখচিত্র বলে। এবার আমরা দেখব লেখচিত্রের সুবিধা কি বা কেন লেখচিত্র আমরা ব্যবহার করব। লেখচিত্রের মাধ্যমে যে কোনো তথ্যকে আমরা সংক্ষেপেই পরিবেশন করা যায়। এই যে কোনো তথ্য মিন্স যে কোনো তথ্য হতে পারে। চলো আমরা দেখি তাহলে কি কি ধরনের তথ্য, কয়েকটা দৃষ্টান্তের মধ্যে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি, এনাকে তো সবাই চেনই। এই গ্রাফটা দেখাচ্ছে মহেন্দ্র সিং ধোনি যেভাবে রান চেজ করে প্রত্যেকটা ম্যাচে বা ম্যাচকে জেতানোর জন্য আলটিমেট কন্ডিশনে বা একদম লাস্ট মোমেন্টে ওনার যে কন্ট্রিবিউশন থাকে এরই একটা লেখচিত্র এখানে তুলে ধরা হয়েছে। স্কোরস উইনিং ডিউরিং আ উইনিং চেস। যখনই মহেন্দ্র সিং ধোনি ম্যাচেস গুলোতে পার্টিসিপেট করেছিলেন তখন তিনি যেসব পার্টিকুলার ম্যাচগুলো একদম ক্রুশিয়াল মোমেন্টে স্কোর করে জিতিয়েছিলেন ওই ম্যাচগুলোর একটা অ্যাভারেজ এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা 2005 থেকে 2017 এর মধ্যে ওনার রানস ভার্সেস ইয়ার, কোন ইয়ারে পার্টিকুলারলি অ্যাভারেজ কত রান ওনার হয়েছে একটি লেখচিত্র এখানে প্রদর্শন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ধোনি has remained unbeaten 40 times and has average of 101.84 in successful run chases. ঠিক আছে, এখানে ভুলে রেইন লেখা হয়েছে। তাহলে আমরা বুঝে নিতে পারছি যে ওনার অ্যাভারেজ স্কোর খুব ভালো। তাহলে এই যে এত বছরের যে একটা তথ্য, এটা খুব সহজেই একটা লেখচিত্রের মাধ্যমে খুব অনায়াসেই প্রকাশ করে দিল। এটার জন্য পুরো প্রত্যেক বছরের আলাদা আলাদা ভাবে বিভিন্ন ছক বা টেবিলের মাধ্যমে এগুলো উপস্থাপন করার দরকার নেই। খুব সহজেই ওই পার্টিকুলার লং প্রসেস গুলো আমরা অ্যাভয়েড করে একটা গ্রাফের মাধ্যমে জিনিসটা বোধগম্য করে তুলতে পারি। এবার দেখি আরো কিছু এক্সাম্পল। লেখচিত্রের সুবিধার মধ্যে আরেকটা সুবিধা হলো বিভিন্ন স্কোরের মধ্যে লেখচিত্রের মাধ্যমে তুলনা করা যায়। আমরা দেখতে পাই বিভিন্ন ক্রিকেটারদের পার্টিকুলার ইনিংস এর সাপেক্ষে যখন কোনো স্কোর কম্পেয়ার করা হয়, কোন ইনিংসে কোন কান্ট্রির বিরুদ্ধে কত স্কোর করেছিল তার মধ্যেও লেখচিত্র ব্যবহার করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি চেতেশ্বর পূজারার একটা টেস্ট ম্যাচের একটা গ্রাফ, যেমন অস্ট্রেলিয়ার সাথে কত স্কোর করেছিল, তারপর সাউথ আফ্রিকার সাথে, এভাবে আলাদা আলাদা কান্ট্রির সাথে এখানে দেখানো আছে। ঠিক আছে, যেমন কটা ইনিংস এর মধ্যে এভারেজ স্কোর কত হয়েছিল। ঠিক আছে, এগুলো জাস্ট কিছু দৃষ্টান্ত আমি তোমাদের সামনে তুলে ধরছি।
লেখচিত্রের অন্যতম সুবিধা হলো জটিল স্কোরগুলোকে লেখচিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করলে সহজেই তা অনুধাবন করা যায়। যেমন এখানে দেখতে পাচ্ছি একটি ক্রিকেটের প্লেগ্রাউন্ড। এখানে আমরা সবাই যদি খাতায় লিখে বা বোর্ডে লিখে ডিসপ্লে বোর্ডের মধ্যে যদি লিখতে যাই মিড অফ, মিড অন, অফ, স্কোয়ার লেগ, কভার, থার্ড ম্যান, কোন দিকে লং অন, লং অফ, কোন দিকে কত রান হয়েছে, তা অনেক বড় হিস্ট্রি হয়ে যাবে। তাই এগুলোকে সহজেই উপস্থাপন করার জন্য এই লেখচিত্রটির সাহায্য নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি লেখচিত্রটির মাধ্যমে খুব সহজেই এখানে বিভিন্ন কালারের মাধ্যমে ইন্ডিকেট করা হয়েছে। যেমন বেগুনি কালার দিয়ে 1 রান কোথাও নিল, 2 রান কোন দিকে নিল কোন কালার দিয়ে, হলুদ কালার দিয়ে 3 রানকে ইন্ডিকেট করেছে, চার চার রান কোথায় নিল বা বাউন্ডারি কোথায় মারলো, এদিকে 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 এসব দিকে দেখাচ্ছে। ঠিক আছে, 5 রান কোথায় নিল, কোথাও নেয়নি, 6 রান ছক্কা কোথাও মারলো, এদিকে এগুলো ইন্ডিকেট করা হচ্ছে, বা টোটাল রান ইন্ডিকেট করা হচ্ছে, কতগুলো বল ফেস করলো। ঠিক আছে, 64 বল ফেস করলো। তাহলে এ ধরনের লেখচিত্রকে দেখে আমরা সহজেই বুঝে নিতে পারি যে আদৌ স্কোরগুলি জটিল হলেও এগুলিকে সহজেই উপস্থাপন করা যায়। এবার আমরা আরেকটা সুবিধা দেখবো, রাশির তথ্যমালায় বিশেষ প্রবন্ধ থাকলে তা সহজেই বোঝা যায়। এখন মনে করতে পারো তোমাদের পরিবারের বা আমাদের পরিবারের যাই মাসিক খরচা হয় বা যাই মাসিক আয় হয়, ওই আয়ের কত পার্সেন্ট কোন খাতে ব্যয় হয়, মানে কোন খরচার প্রবণতা কত, তা উপস্থাপন করার জন্য আমরা নিজেরাও ঘরের মধ্যে ছোট এমন একটা গ্রাফ বানাতে পারি। যেমন এখানে এক্স অ্যাক্সিসে আমরা দিয়েছি ডিফারেন্ট নিডস, আমাদের প্রয়োজনীয়তাগুলো কি কি, ওয়াই অ্যাক্সিসে দিয়েছি পার্সেন্টেজ অফ টোটাল ইনকাম, টোটাল আমাদের ইনকাম কত আর ইনকামের সাপেক্ষে আমাদের কোন পার্টিকুলার খাতে কত ব্যয় হচ্ছে। যেমন খাওয়ার জন্য 40% ব্যয় হচ্ছে, কাপড়ের জন্য 10%, স্বাস্থ্যের জন্য 10%, শিক্ষার পারপাসে 15%, ঘর ভাড়ার জন্য 20%, আর বিবিধ বা মিসেলেনিয়াস এর জন্য আবার 10%, টিফিন বা যাই কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এবং এরকম কিছু সহজ সহজ উদাহরণের মাধ্যমে আমরা লেখচিত্রকে বর্ণনা করতে পারি। এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো নিরক্ষর মানুষের কাছেও লেখচিত্র সহজেই বোধগম্য। কোনো একজন মানুষ যার অক্ষর জ্ঞান নেই সেও কিন্তু লেখচিত্র দেখে বলে দিতে পারবে লেখচিত্রের মধ্যে যে তথ্যগুলো আছে ওগুলোর সঠিক বর্ণনা কি বা সঠিক এক্স্যাক্টলি মিনিং কি বা কি কন্টেন্টস আছে ওগুলো বলে দিতে পারবে। যেমন কোনো রাষ্ট্রের উন্নতি অবনতি ইত্যাদি আমরা জানতে পারি। উন্নতি অবনতি বলতে মনে করো আমাদের রাষ্ট্রীয় বা অন্য এক্স ওয়াই জেড যে কোনো রাষ্ট্রে কতজন ছেলে আছে কতজন মেয়ে আছে, ওই ছেলেদের মধ্যে টোটাল জনসংখ্যার মধ্যে কতজন মেয়ে শিক্ষিত কতজন ছেলে শিক্ষিত, এরকম আমরা একটা হার লেখচিত্রের মাধ্যমে পরিবেশন করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও এক ধরনের একটি লেখচিত্র, এর মধ্যে নীল কালার দিয়ে ছেলের সংখ্যা এবং কমলা কালার দিয়ে মেয়ের সংখ্যা অথবা মেয়ের শিক্ষার হার এবং ছেলের শিক্ষার হারকে উল্লেখিত করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে কোনো কান্ট্রিতে শিক্ষার হার যত বেশি থাকে ওই কান্ট্রি অতটাই উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, যেমন এখানে সিম্বল দিয়ে দেখানো হয়েছে এটা ছেলেদের পার্সেন্টেজ আর এটা মেয়েদের পার্সেন্টেজ। এখন কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি এই লেখাগুলো পড়তেও না পারে, পড়াশোনা নাও জানে, অ্যাটলিস্ট সিম্বল গুলো আর কালার গুলো দেখে এতটুকু নিশ্চয়ই ধারণা করে নিতে পারবে যে দেশে কোন ছেলেদের শিক্ষার হার কত এবং মেয়েদের শিক্ষার হার কত। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এভাবেই লেখচিত্রের মাধ্যমে আমরা সহজেই কিভাবে বিভিন্ন কঠিন কঠিন জিনিসগুলোকে খুব ইজিলি আমরা কনভে করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। এবার আমরা দেখব মেইন বিষয়, লেখচিত্রকে আমরা কিভাবে এই যে পার্টিকুলার চ্যাপ্টার গতি এর সাথে সম্পর্কিত করব। ঠিক আছে, তাহলে দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি লেখচিত্রের সাহায্যে বিভিন্ন ঘটনার প্রাথমিক তথ্যসমূহ সহজেই প্রকাশ করা যায়। যেমন আমরা দেখলাম একদিনের ক্রিকেট খেলার সম্প্রচারের সময়, কোন দলের প্রতি ওভারের রানের পরিমাণ উলম্ব দণ্ড লেখচিত্রের সাহায্যে দেখানো হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একদিনের দেখায়নি, এটাতে এটাতে আলাদা আলাদা ইনিংসের দেখিয়েছে। সেম আমরা একদিনের গ্রাফটাও দেখতে পারি। আমরা আমাদের মধ্যে যারা এখন এই ভিডিওটা দেখছি আমরা সবাই কিন্তু সবাই 100% আমরা ক্রিকেট ম্যাচ দেখে থাকি এবং আমরা সহজেই এই স্কোরটা দেখে আমাদের যখন লেখচিত্র কি আমরা জানতাম না, একটা 1 বা 2 ছেলেও কিন্তু ওই গ্রাফটা দেখে বুঝে নেবে যে কোন পার্টিকুলার ব্যাটসম্যান কতটা বেশি রান করেছে। ঠিক আছে, তো ও কিন্তু 1-2 তে লেখচিত্র সম্বন্ধে ওর কোনো ধারণাই নেই, তবু একটা রাফ আইডিয়া কিন্তু ও গ্যাদার করে নিতে পারবে। ঠিক আছে, অ্যাটলিস্ট একটা লামসাম আমরা বলতে পারি একটা রাফ আইডিয়াও করে নিতে পারবে। ঠিক আছে, এবার আমরা দেখব, তোমরা দেখেছো গণিতের দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণের সমাধানে সরল রেখা রেখচিত্র ব্যবহৃত হয়। ঠিক আছে, যেখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি। এখন বস্তুর গতির বর্ণনায় আমরা রেখা লেখচিত্র ব্যবহার করতে পারি, স্ট্রেট গ্রাফ, যেটা আমরা গণিতে করে থাকি।
এক্ষেত্রে রেখা লেখচিত্রগুলো দূরত্ব বা বেগের মতো একটি প্রাকৃতিক রাশি অন্য একটি প্রাকৃতিক রাশি যেমন সময়ের উপর নির্ভরতা প্রকাশ করে। এটার অর্থ হলো যেমন এখানে স্কোরের নির্ভরতা প্রকাশ হচ্ছে ইনিংসের উপর, কোন ইনিংসে কতটা স্কোর হয়েছে। অনুরূপভাবে আমরা দেখতে পারি দূরত্ব বা বেগের মতো একটি প্রাকৃতিক রাশি যেমন বেগ কিসের উপর নির্ভরশীল? দূরত্ব এবং অথবা সরণ এবং সময়ের উপর। তাহলে আমরা সহজেই লেখচিত্রের মাধ্যমে এ ধরনের রাশিগুলোর পারস্পরিক নির্ভরশীলতার মধ্যে যে সম্পর্কটা আছে তা সহজেই উপস্থাপন করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লেখচিত্র, এটা বই থেকেই নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে সমদ্রুতিতে গতিশীল বস্তুর দূরত্ব সময় লেখচিত্র। ঠিক আছে, আমরা ওয়াই এক্সিসের দূরত্বকে নিয়েছি কিলোমিটারে, এক্স এক্সিসের সময়কে নিয়েছি মিনিটে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি কত মিনিটে কতটা দূরত্ব ওই পার্টিকুলার বস্তুটা কভার করবে। ঠিক আছে, এবার আমরা দেখব লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশের আরেকটি রূপ। আমরা জানি একটি বস্তু সমান সমান সময়ের অবকাশে সমান সমান দূরত্ব অতিক্রম করলে বস্তুটি সমদ্রুতিতে গতিশীল। এটা আমরা সুষম গতির সংজ্ঞার মধ্যেও দেখেছি। ঠিক আছে, এতে বোঝা যায় বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ সময় যতটাই বাড়ছে অতিক্রান্ত দূরত্ব অতটাই বাড়ছে। ঠিক আছে, তাই সুষম গতির ক্ষেত্রে সময়ের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের লেখচিত্র 8.3 চিত্রের ন্যায় একটি সরল রেখা হবে। আমরা দেখব 8.3 চিত্রে এই এখানটা যে আমরা দেখতে পাচ্ছি এটা 8.3 চিত্র, এটার মধ্যে যে সরল রেখাটা দেখতে পাচ্ছি এই সরল রেখাটা, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব এই সরল রেখাটা আমরা কিভাবে বা এই গ্রাফটা আমরা কিভাবে ড্র করব। ঠিক আছে, ধরে নিলাম এটা একটা গ্রাফ পেপার। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে আমরা এক্সিস ড্র করলাম। ঠিক আছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস। ঠিক আছে, তারপর আমরা এক্স এক্সিসের সময়কে নিলাম, ওয়াই এক্সিসের দূরত্বকে নিলাম। ঠিক আছে, তারপর আমরা মার্কিং করলাম কোন ঘর ইকুয়াল টু কত। ঠিক আছে, এখানে 20, 40, 60 মার্কিং করে নিলাম এক্স এক্সিসে। এবার ওয়াই এক্সিসে মার্ক করে নিচ্ছি 10, 20, 30, 40। ঠিক আছে, এই মার্কিং গুলো আমরা করে নিলাম। তোমরা নিজেদের সুবিধা মতো একটা এক্স এক্সিসের একটা ঘরকে প্রমাণ হিসেবে ওয়াই এক্সিসের কটা ঘরের সমান হবে বা ওয়াই এক্সিসের একটা ঘর ওই বস্তুর ওই রাশির কটা ইউনিটের সমান হবে তা তোমরা প্রমাণ হিসেবে যে কিছুই ধরতে পারো। আমরা এক ঘরকে 1 ইউনিটে ধরতে পারি, আবার 5 ঘরকেও 1 ইউনিট ধরতে পারি। যেমন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 ঘরকে 20 ইউনিট ধরা হয়েছে, অর্থাৎ এক ঘর ইকুয়াল টু 2 ইউনিট। ঠিক আছে, অনুরূপভাবে ওয়াই এক্সিসে 1, 2, 3, 4, 5 ঘরকে 10 ইউনিট ধরা হয়েছে। অনুরূপভাবে এক্স এক্সিসের মতো এখানেও এক ঘর ইকুয়াল টু 2 ইউনিট। ঠিক আছে, তাহলে আমরা দেখি সর্বপ্রথম আমরা অরিজিন অর্থাৎ 00 বিন্দু এখানে স্পেসিফাই করলাম। ঠিক আছে, লক্ষ্য করলে তারপর আমরা দেখলাম একটা নির্দিষ্ট সময় পর বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করলো। ধরে নিলাম এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ 14 সেকেন্ড 14 মিনিট পর ও 10 একক দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে, অনুরূপভাবে বাকি পার্টিকুলার সময়গুলোর সাথে আমরা দূরত্বের মার্কিং গুলো করে নিচ্ছি। এখানে 39 মিনিটে কতটা করলো, তারপর অনুরূপভাবে এই সময়গুলোর জন্য আমরা মার্কিং গুলো করে নিলাম। ঠিক আছে, এবার আমরা যদি একটা অনায়াসে একটা সরল রেখা আঁকি, দেখতে পাচ্ছ সরল রেখা আমরা আঁকছি এখানে, তাহলে এই পার্টিকুলার পয়েন্ট গুলোকে কানেক্ট করছে। ঠিক আছে, এখন আমরা যদি এই লেখচিত্র সম্বন্ধে আদৌ তথ্য জানতে চাই তাহলে আমাদের বুঝতে হবে আদৌ এর বেসিকটা কি, সময় কি, দূরত্ব কি, বা গতিবেগ যে সময় এবং দূরত্বের উপর নির্ভরশীল সেটা আমাদের জানা থাকতে হবে। আমরা সর্বপ্রথম এখানে একটি বিন্দু নিলাম এ, তারপর এখানে একটি বিন্দু নিলাম বি। ঠিক আছে, তারপর এক্স অক্ষের সমান্তরালে এই বিন্দুর বরাবর একটি সরলরেখা অঙ্কন করলাম এবং এখান থেকে একটি উলম্ব রেখা অঙ্কন করলাম এক্স এক্সিসের উপর। ঠিক আছে, আর বি বিন্দু থেকে আরেকটি এক্স এক্সিসের সমান্তরালে সরল রেখা অঙ্কন করলাম এবং বি বিন্দু থেকে একটি উলম্ব রেখা অঙ্কন করলাম। ঠিক আছে, দেখতে পেলে এই বিন্দুটির নাম দিলাম আমরা সি। ঠিক আছে, এবার আমরা যদি ধরে নিই কোনো একটি পার্টিকুলার বস্তু অরিজিন থেকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সময় নিলাম t1 এবং t2, এই দুটো পার্টিকুলার সময়কে আমরা উপস্থাপন করলাম এবং এই দুটো বিন্দুকে দূরত্বকে s1 এবং s2 নামে নামাঙ্কিত করলাম। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি আমরা অরিজিন থেকে যাত্রা শুরু করছি।
তাহলে আমাদের গ্রাফ অনুযায়ী প্রত্যেকটা সময়ের ব্যবধানে সমান পরিমাণ দূরত্ব সমানুপাতিকভাবে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এটা একটি সুষম দ্রুতির লেখচিত্র আমরা বলতে পারি। দেখতে পাচ্ছি গাড়িটি সুষম দ্রুতিতে কোনো জার্কিং ছাড়াই এক পয়েন্টে গেল আবার 2 নাম্বার পয়েন্টে গেল। তোমরা অবজার্ভ করো ভালো করে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু গাড়িটি একই রকম গতিতে অগ্রসর হচ্ছে। দেখতে পেলে? ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি তোমাদের। প্রথমে অরিজিন থেকে ফার্স্ট পয়েন্টে গেল, ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে গেল একই গতিতে, ভালো করে লক্ষ্য করো, যার কারণে সময়ের সঙ্গে দূরত্ব সমানভাবে সমানুপাতিকভাবে পরিবর্তন হচ্ছে। তারপর পয়েন্ট থেকে তারপর পয়েন্টে গেল, তারপর সেকেন্ড লাস্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্টে গেল। ঠিক আছে, এবার আমি যদি শুরু থেকে লাস্টে গাড়িটি কিভাবে গেল দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে সমদ্রুতিতে গেল। পরিষ্কার? এবার আমরা আস্তে আস্তে এটা বিশ্লেষণ করব। আমরা দেখতে পেলাম লেখচিত্রের অবি অংশ বোঝায় যে দূরত্ব সুষম হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, মনে রাখতে হবে তুমি যদি ওয়াই অক্ষ বরাবর দূরত্বের পরিবর্তে সরণের মান নাও, তবে সুষম দ্রুতির পরিবর্তে সুষম বেগকে ব্যবহার করতে পারো। ঠিক আছে, লেখচিত্রের অবি অংশ কোনটা? এইটা যেটা আমরা এক্ষুনি দেখলাম। ঠিক আছে, অবি অবি কি বোঝায়? দূরত্ব সুষম হারে বৃদ্ধি পায়, অর্থাৎ সমান সময়ের সাথে সমান দূরত্ব অতিক্রান্ত হচ্ছে। ঠিক আছে, আমরা দেখলাম এক্ষুনি। মনে রাখতে হবে তুমি যদি ওয়াই অক্ষ বরাবর দূরত্বের পরিবর্তে সরণ নাও, আমরা জানি দ্রুতি ইকুয়াল টু কি? দূরত্ব আপন সময়, আর গতিবেগ ইকুয়াল টু সরণ আপন সময়। তাই এখানে বলা হয়েছে যদি ওয়াই অক্ষে আমরা দূরত্বের পরিবর্তে সরণকে নিই, তাহলে কিন্তু দ্রুতির পরিবর্তে সুষম বেগকে আমরা পাবো, লেখচিত্রের মাধ্যমে এর মান নির্ণয় করতে পারবো। আমরা কোনো বস্তুর দ্রুতি বের করতে দূরত্ব সময় লেখচিত্র সহজেই ব্যবহার করতে পারি, যেমনটা আমরা এক্ষুনি এখানে দেখলাম। এজন্য 8.3 নং চিত্রে দূরত্ব সময় লেখচিত্রে একটি ক্ষুদ্র অংশ এ বি নাও। ঠিক আছে, অর্থাৎ এটার কথাই বলছে, একটা ক্ষুদ্র অংশ এ বি, এটাকে আমরা আমাদেরকে নিতে বলেছি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পার্টিকুলার অংশটা। ঠিক আছে, এবার আমরা দেখব এই লেখচিত্রটিতে এই বি যদি অংশ নেই, তাহলে এর আগে কিভাবে শুরু করতে হবে। এই বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা আঁকো। যেমনি আমরা দেখলাম এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা আমরা লাল কালি দিয়ে এখানে অঙ্কন করেছিলাম। ঠিক আছে, এবং বি বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল একটি রেখা আঁকো, তাও আঁকলাম আমরা লাল কালি দিয়ে ওখানে। এই রেখা দুটি পরস্পর সি বিন্দুতে মিলিত হয়ে এবিসি ত্রিভুজ গঠন করে। এই দুটি রেখা, এই সমান্তরাল রেখা এবং এই রেখাটি এই হরিজন্টাল লাইনটি ভার্টিক্যাল লাইনের সাথে এখানে যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে সি বিন্দুতে মিলিত হবে দুটো লাইন, একটা মিলিত হবে ইন দ্য সেন্স একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে, ছেদ করবে, তাহলে আমাদের এবিসি এই পার্টিকুলার ত্রিভুজটি গঠিত হলো। এবার আমরা দেখব এই ত্রিভুজটি দিয়ে আমরা কি করব। লেখচিত্রে এসি ইকুয়াল টু টি টু মাইনাস টি ওয়ান সময়ের অবকাশ নির্ণয় করো। এই এসি যে দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি এর মান কত? টি টু মাইনাস টি ওয়ান, অর্থাৎ এই সময় থেকে এই সময় পর্যন্ত, অর্থাৎ 42 মিনিট সময় থেকে বলতে পারি আমরা এখানে 60 থেকে 2 একক কম, অর্থাৎ 56 মিনিট সময়ের মধ্যে কতটা দূরত্ব ও অতিক্রম করলো। ঠিক আছে, এবং বিসি ইকুয়াল টু এস টু মাইনাস এস ওয়ান। ঠিক আছে, তাহলে এই সময়ের ব্যবধানে টি ওয়ান মাইনাস টি টু, এই যে সময়ের ব্যবধানটা, এই সময়ের ব্যবধানে এস ওয়ান মাইনাস এস টু এইটুকুখানি দূরত্ব নির্দেশ করা হলো। তাহলে লেখচিত্র থেকে আমরা দেখতে পাই যে বস্তুটি যখন এ থেকে বি বিন্দুতে যায়, অর্থাৎ যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যায়, তখন বস্তুটি টি টু মাইনাস টি ওয়ান সময়ে এস টু মাইনাস এস ওয়ান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 58 মিনিট মাইনাস 46 মিনিট 42 মিনিট এই পার্টিকুলার সময়ে এস টু মাইনাস এস ওয়ান এই দূরত্বটি অতিক্রম করে। সুতরাং আমরা বস্তুর দ্রুতি কি জানি? অতিক্রান্ত দূরত্ব আপন সময়। তাহলে শুধুমাত্র এই সময়টার ব্যবধানে কতটা দূরত্ব অতিক্রম করলো? এস টু মাইনাস এস ওয়ান। কতটা সময় নিল? টি টু মাইনাস টি ওয়ান। পরিষ্কার? বুঝতে পারলে? তাহলে আমরা এজন্যই প্রথমে আমরা দেখলাম কিভাবে গ্রাফটাকে আমরা নিজের হাতে অঙ্কন করতে পারব। ঠিক আছে, এবার আমরা
সুষম গতির ক্ষেত্রে দেখলাম, এবার আমরা ত্বরণের ক্ষেত্রে দেখবো লেখচিত্রের সাহায্যে ত্বরণযুক্ত গতিকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি। ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে আমরা দূরত্ব সময় লেখচিত্র অঙ্কন করতে পারি। ঠিক আছে, একটি গাড়ি 2 সেকেন্ড পর পর অতিক্রান্ত দূরত্বকে সারণী 8.2 তে দেখানো হলো। এই সারণী হলো 8.2। সবার আগে আমি বলে দিই ত্বরণ কি, তোমাদের জানা উচিত, কারণ গত লেকচারে ত্বরণ আলোচনা করা হয়েছিল। মানে আমি আশা করছি যে অ্যাটলিস্ট ওই লেকচারটা দেখার পরে তোমরা এটা কন্টিনিউ করছো, নাহলে এই জিনিসটা বুঝতে খানিকটা ডিফিকাল্ট হবে, না একটু সময় লেগে যাবে। তোমরা যদি একবার রিভাইজ করে নাও তাহলে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক 2 সেকেন্ড পর পর 2 সেকেন্ড, তারপর 2.4, তারপর 2.6, তারপর 2.8, তারপর 2.10, তারপর 2.12, প্রত্যেক 2 সেকেন্ড পর পর কতটা দূরত্ব গেল। এখান থেকে গেল 0 থেকে 1, তারপর 1 থেকে 4 অর্থাৎ 3 একক, তারপর 4 থেকে 9 অর্থাৎ 5 একক, তারপর 9 থেকে 16 অর্থাৎ 7 একক। এভাবে অনুরূপভাবে 16 থেকে 25 9 একক, 25 থেকে 36 11 একক। ঠিক আছে, এভাবে আলাদা আলাদা দূরত্ব ও অতিক্রম করলো, অর্থাৎ প্রত্যেক 2 সেকেন্ডের ব্যবধানে কিন্তু ও সমান দূরত্ব অতিক্রম করেনি। ঠিক আছে, তাহলে এটা হবে অসম দ্রুতি, অর্থাৎ সমান সময়ের ব্যবধানে অসমান দূরত্ব অতিক্রম করেছে। তাই অসম দ্রুতিতে গতিশীল একটি গাড়ির দূরত্ব সময় লেখচিত্র। ঠিক আছে, এবার আমরা দেখবো এটাকে কিভাবে ত্বরণের সাথে আমরা কোরিলেট করবো আস্তে আস্তে। ঠিক আছে, প্রথমে আমাদের বুঝে নিতে হবে এটা কিভাবে ইন্ডিকেট করা হয়। এবার আমরা দেখছি একটি গাড়ির দূরত্ব সময় লেখচিত্র 8.4 নং চিত্রে, অর্থাৎ এতে দেখানো হলো। লক্ষ্য করো আগের 8.3 নং চিত্রে সুষম গতিতে দূরত্ব সময় লেখচিত্রের তুলনায় এই লেখচিত্রের প্রকৃতি ভিন্ন রকম। এটা হলো 8.3 দূরত্ব সময় লেখচিত্র, এটা স্পষ্ট দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা সরল রেখা। আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু বক্ররেখা হয়ে তারপর সরল রেখায় গেল, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কখনো স্বল্প সময় একটু বেশি, তারপর আর অল্প সময় আরো বেশি, তারপর একটু সময় আরো বেশি, এভাবে দূরত্ব পরিবর্তন করতে লাগলো। অর্থাৎ সমান সময়ের ব্যবধানে কিন্তু অসমান দূরত্ব অতিক্রম করলো, তাই ব্যাপারটা এরকম হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখব এটাকে কিভাবে আমরা সহজে অঙ্কন করতে পারি। ঠিক আছে, প্রথমে আমি সারণীটা এখানে তুলে ধরলাম, খুব মাইনিউটলি দেখবে, আমি আস্তে আস্তে বলছি এই জিনিসটা। তারপর আমরা গ্রাফ পেপার নিলাম। সর্বপ্রথম কি করব, আমরা অ্যাক্সিস ড্র করব, এক্স অ্যাক্সিস, তারপর ওয়াই অ্যাক্সিস, তারপর এক্স অ্যাক্সিসের সময়কে নিলাম, ওয়াই অ্যাক্সিসে দূরত্বকে নিলাম। ঠিক আছে, দূরত্ব ওয়াই অ্যাক্সিস সময় এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এখানে কিলোমিটার লেখা হয়েছে, তোমরা এটাকে মিটার ধরে নেবে। ঠিক আছে, আর এটাকে সেকেন্ড ধরে নেবে। ঠিক আছে, এটা আমি আর চেঞ্জ করছি না। ঠিক আছে, জাস্ট একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য তোমাদের এটা তুলে ধরা হচ্ছে। আমি আবার রিপিট করছি, এটাকে সেকেন্ড ধরে নেবে আর এটাকে মিটার ধরে নেবে। ঠিক আছে, দূরত্ব। তাহলে আমরা মার্কিং করে নিচ্ছি 2 4 6 8 10 12। ঠিক আছে, আলাদা আলাদা সেকেন্ডকে আমরা মার্কিং করে নিলাম। আমি আবার রিপিট করছি, এখানে সময়ের ক্ষেত্রে সেকেন্ড হবে। ঠিক আছে, তারপর ভার্টিক্যালি উলম্ব এক্সিসে মার্কিং করে নিচ্ছি 5 10 15 20 25 30 35 40। ঠিক আছে, এবার আমরা দেখব এই যে দেখতে পাচ্ছ 0 সেকেন্ডে 0 মিটার দূরত্ব গেল। ঠিক আছে, তাহলে কোথায় এলো অরিজিন। ক্লিয়ার, তারপর 2 সেকেন্ডে 1 মিটার দূরত্ব গেল। ঠিক আছে, এই 2 সেকেন্ড 1 মিটার গেল, কোথায় এলো, এখানে। ঠিক আছে, তারপর 4 সেকেন্ডে 4 মিটার দূরত্ব গেল, অর্থাৎ 4 সেকেন্ড অতিক্রান্ত হওয়ার পর 4 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে হচ্ছে 4 সেকেন্ড দূরত্ব 4। ঠিক আছে, তারপর 6 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর 9 মিটার দূরত্ব অতিক্রম করলো, 6 9। তারপর 8 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর 16 একক দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে, 8 16। তারপর 10 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর 25 একক দূরত্ব অতিক্রম করলো, 10 25। তারপর 12 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর 36 একক দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে, আমরা দেখতে পেলাম, আমি বারবার রিপিট করছি, এখানে দূরত্বকে তোমরা কিন্তু কিলোমিটার হিসেবে ধরে নেবে না, এখানে মিটার হবে, এখানে সময় মিনিটের জায়গায় সেকেন্ড হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব,
এই বিন্দুগুলোকে ধীরে ধীরে একটার সঙ্গে একটা যুক্ত করতে থাকবো। তাহলে আমরা চলো প্রথম বিন্দু থেকে যুক্ত শুরু করি। করলাম, দ্বিতীয় তৃতীয় যুক্ত করলাম, সেকেন্ড থার্ড, থার্ড ফোর্থ, ফোর্থ ফিফথ, ফিফথ সিক্সথ, সিক্স সেভেন্থ এন্ড কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম আমাদের গ্রাফটি এই ধরনের আকার ধারণ করলো। অর্থাৎ এতে বোঝা যায় যে সমান সময়ের ব্যবধানে অসমান দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ কি, কখনো গাড়িটি জোরে চলেছে, কখনো আস্তে চলেছে। বুঝতে পারলে? তাহলে আমরা দেখি এখানে যদি একটি গাড়ি আমরা ধরে নিই, তাহলে এই দূরত্বটি গাড়িটি দেখতে পাও একটু স্লোলি গেল, ভালো করে দেখো। তারপর খানিকটা ফাস্ট হলো, তারপর আরেকটু ফাস্ট হলো, তারপর আরেকটু, তারপর আরেকটু, তারপর একদম ফাস্ট হয়ে গেল। পরিষ্কার? তাহলে এটা থেকে আমরা বুঝে নিতে পারছি যে সময়ের দূরত্বে দূরত্ব এবং সময়ের হারের সঙ্গে কিভাবে গাড়িটি পরিবর্তন করলো। ঠিক আছে, তোমাদের আবার আমি দেখাচ্ছি গাড়িটি কিভাবে ব্যাগ পরিবর্তন করলো। দেখো, প্রথমে একটু আস্তে আস্তে বৃদ্ধি পেল, অর্থাৎ অল্প দূরত্ব গেল কম সময়ে, তারপর একই সময়ে অনেক দূরত্ব চলে গেল, আস্তে আস্তে তাড়াতাড়ি চলতে লাগলো গাড়িটি। ঠিক আছে, প্রত্যেক ধাপেও তাড়াতাড়ি করতে লাগলো, ফাস্ট। ঠিক আছে, এবার এতেও যদি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে এই জিনিসটি একটি ভিডিও আমরা দেখব, শুধু দেখবে গাড়িটি কিভাবে যাচ্ছে। ঠিক আছে, প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখো। যাচ্ছে, আরেকটু গেল, আস্তে আস্তে স্পিড বাড়লো। ঠিক আছে, পরিষ্কার? এবার আমরা দেখব বেগ সময় লেখচিত্র। ঠিক আছে, সরল রেখা বরাবর গতিশীল কোনো বস্তুর সময়ের সঙ্গে বেগের পরিবর্তন বেগ সময় লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা যায়। ঠিক আছে, অর্থাৎ কোন সময় ওর বেগ কতটা পরিবর্তন হলো তা আমরা এই লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই লেখচিত্রের সময়কে এক্স অক্ষ বরাবর এবং বেগকে ওয়াই অক্ষ বরাবর তুলে ধরলাম। এখানে দেখতে পাচ্ছি সময় এক্স অক্ষ বরাবর আছে এবং গতিবেগ ওয়াই অক্ষ বরাবর আছে। ঠিক আছে, লেখচিত্রটি হলো একটি সুষম গতিসম্পন্ন গাড়ির বেগ সময় লেখচিত্র। ঠিক আছে, যদি বস্তু সুষম বেগে গতিশীল হয় তবে বেগ সময় লেখচিত্রের সময় অক্ষ থেকে দূরত্ব সময়ের সাথে পরিবর্তিত হবে না। এর অর্থ হলো সময় আলাদা আলাদা হলেও একই দূরত্ব কিন্তু সমান সময়ের ব্যবধানে অতিবাহিত হতে থাকবে, অর্থাৎ সমান বেগে গাড়িটি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা এক্স অক্ষের সমান্তরাল একটি সরল রেখা হবে। 8.5 নং চিত্রে 40 কিলোমিটার/আওয়ার সুষম বেগে গতিশীল একটি গাড়ির বেগ সময় লেখচিত্রকে নির্দেশ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি 40 কিলোমিটার/আওয়ার বেগে গাড়িটি যখন যাচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে কিন্তু গাড়িটির বেগের কোনো পরিবর্তন নেই। ভালো, এখানে ধরে নেওয়া হলো রাস্তাটি ভালো, আর রাস্তাটি খারাপ হলেও ড্রাইভার ভালো, তাই একই গতিতেও গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখব এটা থেকে আমরা কি কি জিনিস পেতে পারি। আমরা জানি সুষম বেগে গতিশীল বস্তুর বেগ ও সময়ের গুণফল বস্তুর সরণ বোঝায় বেগ সময় লেখচিত্রে। ঠিক আছে, আমরা জানি যে বস্তুর বেগ এবং সরণের গুণফল। ঠিক আছে, অর্থাৎ কারণ আমরা জানি গতিবেগ ইকুয়াল টু কি, সরণ আপন সময়, তাহলে সরণ ইকুয়াল টু কি হবে, বেগ ইন্টু সময়। ঠিক আছে, তাহলে বেগ এবং সময়ের গুণফল বস্তুর সরণ বোঝায় বেগ সময় লেখচিত্রে। এবং লেখচিত্র এবং সময় অক্ষের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সরণের পরিমাপ বোঝায়। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি যে পার্টিকুলার ক্ষেত্রফলটি কালারফুল করা আছে বা হাইলাইট করা আছে, ওটা দিয়ে আমরা সরণের পরিমাপ সহজে বুঝতে পারি, অর্থাৎ ওই সময় কতটা দূরত্ব ও অতিক্রম করলো। ঠিক আছে, মানে সরল রৈখিক পদ্ধতি অর্থাৎ সরণ। 8.5 নং চিত্রে দেখতে পাচ্ছি, এটা 8.5 নং চিত্র। T1 এবং T2 সময়ের মধ্যবর্তী সময়ে গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব জানতে T1 এবং T2 সময়ের আনুষঙ্গিক বিন্দু থেকে সময় অক্ষের উপর লম্ব টান।
ঠিক আছে, এখানে দুটো লম্ব টানলাম। ঠিক আছে, এসি বা বিডি উচ্চতা 40 কিলোমিটার পার আওয়ার ব্যাগকে প্রকাশ করে। এটা তো আমরা সহজেই দেখতে পেলাম, 40 কিলোমিটার পার আওয়ার ব্যাগে ছুটে যাচ্ছে গাড়িটি, অর্থাৎ এসি অথবা বিডি এই উচ্চতাটি 40 কিলোমিটার পার আওয়ার এই ব্যাগকে নির্দেশ করে। এবং এবি দ্বারা টি2 মাইনাস টি1 সময়কে প্রকাশ করা যায়, এবং এবি দ্বারা টি2 মাইনাস টি1 অর্থাৎ এই সময়টাকে আমরা প্রকাশ করতে পারি। সুতরাং টি2 মাইনাস টি1 সময়ে গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কতটা হবে। ঠিক আছে, এটা আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছি s ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু আমরা কি জানি, ব্যাগ ইনটু সময়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এসি, এটা কিসের ইন্ডিকেশন দিচ্ছে, ব্যাগের। এসি এখানে এই ব্যাগ এই অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, ইনটু সিডি, সিডি কি ইন্ডিকেট করছে আমাদের সময়, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে আমরা জানি ব্যাগ 40 কিলোমিটার পার আওয়ার, ওটা তো কনস্ট্যান্ট। আর সিডির ভ্যালু কি হবে, টি2 মাইনাস টি1, 4 মাইনাস 1.2 যেটাই হবে। ঠিক আছে, ইনটু এটা আওয়ারের এককে অর্থাৎ ঘন্টার এককে, তাহলে এর মান কত হবে, 40 ইনটু টি2 মাইনাস টি1। ঠিক আছে, কিলোমিটার। ফাইন, আওয়ার ক্যান্সেল হয়ে গেল। সুতরাং দেখতে পেলাম আমরা এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8.5 চিত্রে অংশাঙ্কিত অঞ্চল। এই অঞ্চলটির মাধ্যমে আমরা বুঝতে পারবো এই ক্ষেত্রফলটির মাধ্যমে বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করলো। পরিষ্কার? এবার এটার যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমরা নিজে এখানে হাতে কলমে গ্রাফটা এঁকে দেখব। চলো দেখি। প্রথমে আমরা গ্রাফ নিলাম, তারপর এক্সিস যথাসম্ভব আগের মতো করে ড্র করে নিলাম, এক্স এক্সিস ওয়াই এক্সিস। এক্স এক্সিসে সময়কে নিলাম, ওয়াই এক্সিসে ব্যাককে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে 1 2 3 4 মার্কিং করে নিলাম। ওয়াই এক্সিসে 10 20 30 40 50 মার্কিং করে নিলাম। ঠিক আছে, আমরা জানি 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। তাহলে এক ইউনিট সময়ের পরে যখন ব্যাক 40 ছিল, আবার 2 ইউনিট পর সময় পরেও 40 ছিল, 3 ইউনিট পরেও 40 ছিল, 4 ইউনিট পরেও 40 ছিল। এটাকে তোমরা আওয়ার কনসিডার করবে। ঠিক আছে, সময় মিনিটের জায়গায় আওয়ার কনসিডার করবে। ঠিক আছে, তাহলে এখানে মেইন ফান্ডামেন্টাল কনসেপ্টটা হচ্ছে গ্রাফটা আমরা কিভাবে ক্রিয়েট করব। ঠিক আছে, তাই আমি যথাসম্ভব চেষ্টা করছি এখানে তোমাদের হাতে কলমে করে দেখানোর জন্য। এখানে আমার দ্বারাও কিছু ত্রুটি হয়েছে, যেমন এগুলো তাড়াহুড়ো করতে গিয়ে আমার দ্বারা হয়েছে, এর জন্য আমাকে একটু ক্ষমা করে দেবে। এখানে যেমন সময়ের জায়গায় মিনিটের জায়গায় আওয়ার হবে, তাই আমি এগুলো এখানে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করছি। ঠিক আছে, এখানে এ এবং বি এই দুটো নাম দিলাম। তাহলে আমরা একটা সরল রেখা অঙ্কন করব এ বি। ঠিক আছে, দেখতে পাচ্ছি প্রত্যেক বিন্দুকে আমরা যুক্ত করছি। ঠিক আছে, সরল রেখা অঙ্কন হলো। তারপর এবার আমরা উলম্ব রেখা অঙ্কন করব এক্স অ্যাক্সিসের উপরে, এবং এদের নাম দেব টি1 এবং টি2, এই দুটো বিন্দু। দেখতে পাচ্ছি একটা উলম্ব রেখা অঙ্কন করলাম এবং এর নাম টি1, আরেকটি উলম্ব রেখা অঙ্কন করলাম, এর নাম টি2। অর্থাৎ এ বি সি এবং ডি এই চারটি বিন্দুর মধ্যবর্তী যে অঞ্চল, ওটা আমাদের অতিক্রান্ত দূরত্বের, এই অঞ্চলের ক্ষেত্রফল আমাদের অতিক্রান্ত দূরত্বের মান দেবে, অর্থাৎ এই অঞ্চলটি যেটা কালার হচ্ছে। পরিষ্কার? এবার আমরা দেখবো এখানে যদি গাড়ি থাকে তাহলে গাড়িটি স্পিড নড়বড় করবে আগের মতো, নাকি একদম স্মুথলি চলে যাবে। দেখি, স্মুথলি গাড়িটা চলে যাচ্ছে এ থেকে। পরিষ্কার? ঠিক আছে, এবার আমরা দেখবো সুষম ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে ব্যাক সময় লেখচিত্র। এখানে আমরা দেখলাম সুষম ব্যাক, আর ত্বরণ যেখানে থাকবে সেখানে ব্যাক তো পরিবর্তন হবে, কারণ ব্যাক পরিবর্তনের নামই তো ত্বরণ। ঠিক আছে, তাহলে আমরা ব্যাক সময় লেখচিত্র অঙ্কন করে সুষম ত্বরণ সম্পর্কেও জানতে পারি। ধরো একটি গাড়ির ইঞ্জিন পরীক্ষার জন্য সরল রৈখিক পথে ওকে চালানো হলো। একটি গাড়ির ইঞ্জিনের টেস্টিং করার জন্য কতটা পারফরমেন্স আছে, কি আছে না আছে, সরল রৈখিক পথে সোজা পথে চালানো হলো। মনে করো ড্রাইভারের পেছনে বসে একজন লোক প্রতি 5 সেকেন্ড পর পর গাড়ির স্পিডোমিটারের পাঠ নেয়। ঠিক আছে, তাহলে 8.3 নং সরণিতে বিভিন্ন মুহূর্তে গাড়ির বেগ কিলোমিটার পার আওয়ার এবং মিটার পার সেকেন্ড এককে দেখানো হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক সময় লেখচিত্রটি। ঠিক আছে, এখানে প্রত্যেক সময়ে গাড়িটির মান
আলাদা আলাদা সময়ে মিটার পার সেকেন্ডও দেখানো হলো, কিলোমিটার পার আওয়ারও দেখানো হলো। আরেকটা কথা, জাস্ট ত্বরণ আলোচনা করার আগে আমি তোমাদের আরেকটা বার জাস্ট একটু পেছনের স্লাইডে নিয়ে যাচ্ছি, জাস্ট 2 মিনিটের জন্য। আমরা এখানে কি দেখলাম? সুষম গতিতে গতিশীল কোনো বস্তুর বেগ সময় লেখচিত্র। ঠিক আছে, এর আগে আমরা কি দেখলাম? এর আগে আমরা দেখলাম দূরত্ব সময় লেখচিত্র কোনো বস্তু যখন সুষম গতিতে যাবে। ঠিক আছে, এবার আমরা একটা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব আদৌ প্র্যাকটিক্যালি যখন গাড়িটা চলবে তখন জিনিসটা দেখতে কেমন হবে। ঠিক আছে, একটু পেশেন্স নিয়ে বসো এবং আমরা চলো এটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লেখচিত্র যেটার ওয়াই এক্সিসে দূরত্বকে নেওয়া হয়েছে, বা সরানো তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, আর এক্স এক্সিসে সময়কে নেওয়া হয়েছে। দূরত্ব বা সময় এখানে যেটা খুশি ধরতে পারো, যদি তোমার গাড়ি সরল রেখায় চলে তাহলে দূরত্ব বা সরণ সমান, যদি গতি পরিবর্তন, অভিমুখ গতির যদি পরিবর্তন না হয়। ঠিক আছে, যদি ওয়ান ওয়ে ট্রাভেলিং থাকে, আমি ধরে নিলাম এখানে সরণ। ঠিক আছে, তাহলে এক্স এক্সিসে সময় সেকেন্ডের এককে আর ওয়াই এক্সিসে সরণ। ঠিক আছে, তাহলে আমরা জানি ব্যাগ ইকুয়াল টু সরণ আপন সময়, এবং সুষম ব্যাগের ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেক সমান সময়ের ব্যবধানে গাড়ি সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এবার আমরা দেখছি একটি গাড়ি 0 মিটার থেকে 100 মিটার পর্যন্ত ডিস্টেন্স ট্রাভেল করবে। ঠিক আছে, তোমরা দেখো ওয়াই এক্সিসের শুরুতে 0 আছে, শেষে 100 আছে। 100 মিটার পর্যন্ত একটি রাস্তা একটি গাড়ি অতিক্রম করবে, এবং সময় নির্ধারিত করেছি আমি, ধরো 0 থেকে 20 সেকেন্ডের মধ্যে গাড়িটি রাস্তাটি অতিক্রম করবে। আমি তাহলে কি করব? আলাদা আলাদা গতিবেগে গাড়িটিকে চালিয়ে দেখব, মানে একই দূরত্ব আমি বারবার চালাবো একই রাস্তায় গাড়িটি আলাদা আলাদা গতিবেগে, এবং দেখব সময়ের সাথে দূরত্বের লেখচিত্রের পরিবর্তন কীরূপ হয়। ঠিক আছে, তবে এটা সবাই মনে রাখবে যে প্রত্যেকবারই জার্নি শুরু থেকে জার্নি শেষ করা পর্যন্ত গতিবেগ একই থাকবে। তুমি যদি 5 কিলোমিটার বেগে চালাও তাহলে 5 কিলোমিটার, 6 কিলোমিটার হলে 6 কিলোমিটার, 10, 40, 50, 60, 100 যাই হবে, ওটা যাত্রার শুরু এবং শেষ পর্যন্ত একই থাকবে গতিবেগ। ঠিক আছে, কারণ এটা সুষম গতির উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটি গাড়ি যা সরল রেখায় গতিশীল, এবং দেখতে পাচ্ছ গাড়িটির স্পিডোমিটারের রিডিং উপরে দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে লেখা আছে 12.6 কিলোমিটার পার আওয়ার, যেটাকে সেকেন্ডে কনভার্ট করলে হয় 3.5 মিটার পার সেকেন্ড। তোমরা ধরে নাও 12.6 কিলোমিটার পার আওয়ার, এটা নিয়ে আমরা চিরাচরিত প্রচলিত আমাদের বাইকে, স্কুটিতে, গাড়িতেও আমরা দেখে থাকি কিলোমিটার পার আওয়ার যেটা থাকে। 70-এ চালাই আমরা, কেউ 40-এ চালাই, 50-এ চালাই বাইক। ঠিক আছে, এবার আমরা দেখব আলাদা আলাদা গতিতে যদি চালাই তাহলে সময় এবং সরণের লেখচিত্র কীরূপভাবে পরিবর্তিত হবে। আমরা সবাই জানি যে সুষম গতির ক্ষেত্রে এটা সরল রেখাই হয়। চলো তাহলে দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গাড়িটি প্রথমে 90 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। ঠিক আছে, দেখলে? তাহলে খুব কম সময়ে, মোটামুটি 4 সেকেন্ডের মধ্যেই ওই দূরত্বটাও অতিক্রম করে নিল। ঠিক আছে, আমরা প্রথমে শুরু করব 9.4 কিলোমিটার পার আওয়ার গতিবেগ দিয়ে। ঠিক আছে, দেখতে পাচ্ছি সরণ ও সময়ের লেখচিত্রে কিভাবে পরিবর্তিত হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সবাই। গাড়িটির গতির দিকেও লক্ষ্য করো, নিচে উপরের গ্রাফের দিকেও লক্ষ্য করো। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা গতিবেগ একটু পরিবর্তন করে দেখব। ধরে নাও 45.4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দেখব। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তাহলে একই দূরত্ব অতিক্রম করতে সময় কম লাগছে। ঠিক আছে, আমরা গতিবেগ যেহেতু বাড়াচ্ছি, দূরত্ব অতিক্রম করতে সময় কম লাগছে। ঠিক আছে, এবার আমরা দেখব আরেকটু গতিবেগ বাড়িয়ে, মনে করো 50। ঠিক আছে,
তাহলে 100 মিটার 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ 13.9 মিটার পার সেকেন্ড দেখলাম, ঠিক আছে। এবার আরও যদি তোমরা দেখতে চাও আরেকটু গতিবেগ বাড়িয়ে আমরা দেখতে পারি 60, এক্ষেত্রেও কিন্তু সময়ের সাথে গতিবেগ একই আছে, সমান দূরত্বে পরিবর্তিত অতিক্রান্ত হচ্ছে, কিন্তু সময় কম লাগলো, ঠিক আছে। এখন গতিবেগ আমি আরও বাড়িয়ে দিচ্ছি, মনে করো 70.6, ঠিক আছে। নিচে গাড়িটির দিকেও লক্ষ্য করো, একই সাথে গাড়িটি কিন্তু কম্পারেটিভলি একটু ফাস্ট চলছে, ঠিক আছে। এবার যদি আমি দূরত্ব কমিয়ে দিই তাহলে দেখবো 11.9 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে গাড়িটি, লাল কালিতে দেখতে পাচ্ছ তোমরা, গ্রাফ পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। তাহলে 20 সেকেন্ড সময়ে অন্যান্য গতিবেগের তুলনায় এই গতিবেগটি অনেক কম দূরত্ব অতিক্রম করছে, কারণ এর মান কম, ঠিক আছে। তাহলে উদাহরণটাতে আমরা দেখলাম কিভাবে সময়ের সাথে কোনো বস্তু সুষম বেগে গতিশীল কোনো বস্তুর সরণ ও সময়ের লেখচিত্র কীরূপে পরিবর্তিত হয়। সেটাতে আবার ফিরে আসি। আমরা তো প্র্যাকটিক্যালি দেখলামই সুষম বেগের ক্ষেত্রে কিভাবে দূরত্ব এবং সময় পরিবর্তিত হয় ওই প্র্যাকটিক্যালের মাধ্যমে, ঠিক আছে। ত্বরণের ক্ষেত্রে আমরা অনুরূপভাবে প্র্যাকটিক্যাল দেখব। তাহলে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে সময় এবং গাড়ির বেগ, আলাদা আলাদা সময় আলাদা আলাদা গাড়ির বেগ দেওয়া হলো। এবার আমরা এটা দিয়ে গ্রাফটা দেখতে চেষ্টা করব। এক্ষেত্রে গতিশীল গাড়ির বেগ সময় লেখচিত্র 8.5 নং চিত্রে দেখানো আছে এবং লেখচিত্রের প্রকৃতি নির্দেশ করে যে সমান সমান সময়ে বেগের পরিবর্তন সমান হয়। তাই সকল সুষম ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটি একটি সরল রেখা হবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি 8.5 নং নয়, 8.6 নং চিত্রে দেখানো হয়েছে। এটা হচ্ছে 8.6 নং চিত্র, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো বেগ, এটা হলো সরণ এই এক্সিসে, তাহলে এটা একটা সম্পূর্ণই সরল রেখা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্র্যাকটিক্যালি ড্র করব। চলো কিভাবে ড্র করব শুরু করি। প্রথমে গ্রাফ পেপার নিলাম, তারপরে সারণীটি নিলাম, কোন সময়ে কত বেগ ধরা হলো, অক্ষ অঙ্কন করলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ঠিক আছে। এক্স অক্ষে সময়কে নিলাম, ওয়াই অক্ষে বেগকে নিলাম, ঠিক আছে। এখানেও সেম, সময়ের জায়গায় তোমরা সেকেন্ডকে ধরে নেবে কাইন্ডলি, ঠিক আছে। আমি বারবার বলে দিচ্ছি, অথবা আওয়ারকে ধরে নেবে। এখানে যদি সেকেন্ড ধরো তাহলে ব্যাগের ক্ষেত্রেও মিটার পার সেকেন্ড ধরতে হবে, আর এখানে যদি আওয়ার ধরো এখানে কিলোমিটার পার আওয়ার থাকবে। তাহলে এখানে সময়ের জায়গায় তোমরা আওয়ার কনসিডার করাটাই যথার্থ হবে, ঠিক আছে। এখানে তাহলে আওয়ার কনসিডার করে নেবে। তাহলে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কিং আমরা করে নিচ্ছি 5, 10, 15, 20, 25, 30, এভাবে 10, 20, 30, 40, 50, 60, ঠিক আছে। তারপর আমরা এটা প্রত্যেকটা বিন্দুকে নিয়ে গ্রাফটি আঁকবো। 0, 0, 0 অরিজিন, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি 0, 0 আমি গতিবেগের যে কোনো একটি একক নিলে যথেষ্ট, দুটোর প্রয়োজন নেই। এখানে আমি কিলোমিটার পার আওয়ারকে কনসিডার করছি, ঠিক আছে। তারপর 5 একক সময়ে গতিবেগ 900 একক, ঠিক আছে। তারপর 10 একক সময়ে গতিবেগ 18 একক, 10 একক সময়ে গতিবেগ 18 একক। তারপর 15 একক সময়ে গতিবেগ 27 একক, 15 একক সময়ে গতিবেগ 27 একক। তারপর 20 একক সময়ে গতিবেগ 36 একক, 20 একক সময়ে গতিবেগ 36 একক। তারপর 25 একক সময়ে গতিবেগ 45 একক, 25 একক সময়ে গতিবেগ 45 একক। তারপর 30 একক সময়ে গতিবেগ 54 একক, 30 একক সময়ে গতিবেগ 54 একক।
ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা v মাইনাস ইউ আপন টি ইকুয়াল টু আমরা কি জানি, ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগ পরিবর্তন আপন সময়, তাহলে আমরা ধরতে পারবো যে প্রত্যেক ক্ষেত্রে এখানে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে বেগ পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এবার প্রত্যেকটা পয়েন্টকে যুক্ত করছি, 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে, এবার আমরা এখানে t1 সমান নিলাম, এখানে t2 সমান নিলাম, এখানে একটি x অক্ষ বরাবর একটি রেখা অঙ্কন করলাম x অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এবং x অক্ষের উপর একটি উলম্ব রেখা অঙ্কন করলাম, অনুরূপভাবে এই বিন্দু থেকে এখানে অঙ্কন করলাম। এটার নাম a দিলাম, এটা b, এটা c, এটা d। ঠিক আছে, অনুরূপভাবে এবার এটাকে আমরা যুক্ত করব b e কে। ঠিক আছে, তাহলে আমরা এই পার্টিকুলার যে এরিয়াটা ওটাকে ইজিলি কভার আপ করতে পারবো, অর্থাৎ a c d b e। দেখতে পেলে? তাহলে এবার আমরা দেখব বস্তুটি যখন মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবে তখন প্রতিটি সময়ের ব্যবধানে কিভাবে ওর গতিবেগ বৃদ্ধি পাবে। দেখো প্রথমে একটু আসতে গেল, ঠিক আছে, তো দেখো এটা কিন্তু ত্বরণ সময় লেখচিত্র না, এটা বেগ সময় লেখচিত্র, তাই বেগ পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, অসমভাবে। ঠিক আছে, কিন্তু ত্বরণ সুষমভাবে পরিবর্তিত হচ্ছে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে ত্বরণ বেড়ে যাচ্ছে। একটু বাড়লো বেগ, সমানুপাতিকারে আরেকটু বাড়লো, তার সমানুপাতিকারে আরেকটু বাড়লো, তার সমানুপাতিকারে আরেকটু, তার সমানুপাতিকারে একদম বেশি। ঠিক আছে, এবার আমরা দেখবো এটা ভিডিওর মাধ্যমে এটাকেই কিভাবে জিনিসটা কাজ করে। ভালো করে দেখো গাড়িটি যাচ্ছে, কিভাবে ওর বেগ পরিবর্তন হচ্ছে। দেখলাম, তাহলে আমরা যে গ্রাফটি দেখলাম এখান থেকে অতিক্রান্ত দূরত্ব আমরা সহজে নির্ণয় করতে পারবো। আমরা দেখবো এবার কিভাবে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তুমি বেগ সময় লেখচিত্র থেকে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবে। বেগ সময় লেখচিত্রের নিচের ক্ষেত্রফল প্রদত্ত সময়ের ব্যবধানে গাড়ির অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে, অর্থাৎ সরণের মান। এক্ষেত্রে যদি গাড়িটি সুষমভাবে গতিশীল হয় তবে লেখচিত্রে ABCD এর ক্ষেত্রফল অন্তর্ভুক্ত গাড়ির অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করে, অর্থাৎ ABCD এটা। ঠিক আছে, ABCD এর ক্ষেত্রফল গাড়ির অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করে। যেহেতু ত্বরণের জন্য গাড়ির বেগের মান পরিবর্তনশীল হয়, তাই বেগ সময় লেখচিত্রে ABCDE অন্তর্ভুক্ত ক্ষেত্রফল গাড়ির অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করে। খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, আবার রিপিট করছি সেন্টেন্সটা। যদি গাড়িটি সুষমভাবে গতিশীল হয় তবে ABCD এর অন্তর্ভুক্ত ক্ষেত্রফল গাড়ির অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করে। আমরা দেখেছি সুষম বেগে যখন গতিশীল ছিল তখন শুধু এই স্কয়ারটাই আমরা নিতাম, যদি গাড়িটি একমাত্র 19 কিলোমিটার বা পার আওয়ার বা সামথিং লাইক দ্যাট এই বেগে যদি একই বেগে গতিশীল থাকতো। কিন্তু যেহেতু গাড়িটা অসম দ্রুতিতে গতিশীল, অসম বেগে গতিশীল, এজন্য আমাদেরকে ABCDE, ঠিক আছে, ABCDE এই পার্টিকুলার অন্তর্ভুক্ত অঞ্চলের ক্ষেত্রফলকে আমাদের অতিক্রান্ত দূরত্বের জন্য কনসিডার করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ABCD এর ক্ষেত্রফল সম্বন্ধে কি, ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ABCD প্লাস ADE ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি আমরা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা AB ইনটু BC হবে, AB ইনটু BC। ঠিক আছে, AB ইনটু BC প্লাস হাফ AD ইনটু DE। ঠিক আছে, আসলে সত্যি কথা বলতে কি এই লকডাউনের সময় আমি যতদূর সম্ভব চাইছিলাম তাড়াহুড়ো করে অ্যাটলিস্ট যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিওগুলো রিলিজ করার জন্য, স্পেশালি যেসব স্টুডেন্টরা এখন সবাই মাস্টার বাড়ি যেতে পারছে না বা স্কুলে আসতে পারছে না, তাদের যাতে একটু হেল্পফুল হয়, তাই তাড়াহুড়ো করতে গিয়ে আমার জন্য আমার দ্বারা কিছু ভুল হয়ে গেল, কিছু টুকিটাকি ভুল সব অনেকগুলো জায়গাতে আমি নোটিস করছি। আমি আন্তরিকভাবে দুঃখিত এগুলোর জন্য, কিন্তু প্লিজ তোমরা সবাই মেইন কনসেপ্টের উপর
মনোযোগ দেবে, ঠিক আছে? এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার দেখতে পাচ্ছি তাহলে এ বি সি ডি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এ ডি ই এই ত্রিভুজটার ক্ষেত্রফল ইকুয়াল টু অসম ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র যে কোনো আকৃতির হতে পারে। এটা আমরা ধরে নিতে বুঝে নিতে পারলাম, ঠিক আছে? অর্থাৎ কোনো জরুরি নয় যে আয়তকার হবে অথবা ত্রিভুজ হবে, যে কোনো ধরনের সবকিছুর সমন্বয় হতে পারে। এবার আমরা দেখব ত্বরণ অর্থাৎ বেগ বৃদ্ধি পেলে কি হয় আর ত্বরণ যখন কমে যায় তখন বস্তুর কি পরিবর্তন হয়, অর্থাৎ লেখচিত্রে কি রকম পরিবর্তন হয়। এর আগে আমরা একবার দেখে নিতে চাই সুষম ত্বরণে যখন কোনো বস্তু গতিশীল হয় তখন প্র্যাকটিক্যালি ওটার গ্রাফ কেমন। তাহলে চলো প্র্যাকটিক্যালটা আগে দেখি। এই ভিডিওটিতে আমরা দেখব সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর সরণ এবং সময়ের লেখচিত্র কীরূপে পরিবর্তিত হয়। আমি রিপিট করছি, সরণ এবং সময়। আমরা জানি যে ত্বরণ কথাটা যেখানে উল্লেখিত থাকবে সেখানে কিন্তু প্রতি সময়ে অতিক্রান্ত দূরত্ব পাল্টাতে থাকে, অতিক্রান্ত দূরত্ব বাড়তে থাকবে অথবা অতিক্রান্ত দূরত্ব কমতে থাকবে, যদি ধনাত্মক ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ যাই হয় তার উপর নির্ভর করে, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে একটি গাড়ি সরল রেখায় গতিশীল আছে, উপরে ওয়াই এক্সিসে সরণ নেওয়া হয়েছে এবং এক্স এক্সিসে সময় নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে সরণ সময় লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি, সরণ সময় লেখচিত্রে কিভাবে ওটা পরিবর্তিত হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিডোমিটার রিডিং, আর ত্বরণ এখানে দেখতে পাচ্ছি 0.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে ওটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, ধরে নিলাম আমরা ওটাকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার রাখলাম। তাহলে আমরা দেখব কিভাবে অতিক্রান্ত দূরত্ব বা সরণ সময়ের সাথে পরিবর্তিত হয়। তোমরা দেখতে পাচ্ছ লাল কালারের গ্রাফটি যেভাবে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে? দেখতে পেলে 1.0 মিটার পার সেকেন্ড স্কোয়ারে কীভাবে পরিবর্তিত হয়, ঠিক আছে? এবার যদি 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে হয় ত্বরণ, তখন কিভাবে অতিক্রান্ত দূরত্ব অথবা সরণ কিভাবে পরিবর্তিত হয় তা লক্ষ্য করছি আমরা, ঠিক আছে, সময়ের সঙ্গে। তারপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবার দেখতে পাচ্ছ ওটা সরণের মান কমে গেছে, ঠিক আছে? 1.5-এ এবং এর থেকে বেশিতে যা ছিল এর থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে কমে গেছে। এবার আমরা যদি এটাকে বাড়াই, সাপোজ আমরা ধরে নিলাম 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি আবার সরণ সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? নিচে গাড়িটির গতির দিকেও লক্ষ্য করো কতটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছি 9.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তোমরা যদি গতিবেগের দিকে লক্ষ্য করো প্রতি সেকেন্ডে কিন্তু গতিবেগ পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে? বুঝলে? এবার আমরা 3.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের জন্য দেখছি, ঠিক আছে? তাহলে এই ভিডিওটি থেকে আমাদের ধারণা পরিষ্কার হয়ে গেল সরণ এবং সময়ের লেখচিত্র কিভাবে পরিবর্তিত হয় সুষম ত্বরণের ক্ষেত্রে, ঠিক আছে? ঠিক আছে, আমরা দেখলাম প্র্যাকটিক্যালি কিভাবে সুষম ত্বরণে যখন কোনো বস্তু চলতে থাকে তখন কিভাবে ওর পরিবর্তন হয় প্র্যাকটিক্যালটির দ্বারা, ওই বস্তুর বেগ দূরত্ব ইত্যাদি কিভাবে পরিবর্তিত হয়। এবার আমরা দেখব অসম ত্বরণের ক্ষেত্রে কোনো বস্তু কিভাবে বেগ সময় লেখচিত্রের উপর তার প্রভাব কিভাবে এফেক্ট করে, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি বেগ সময় লেখচিত্র, ওকে? এখানে লেখচিত্রের একটি বস্তুর সময়ের সাথে বেগের কমে যাওয়াকে প্রকাশ করে। বেগের কমে যাওয়া মানে কি? বেগের
হ্রাস পাওয়া, বেগের হার হ্রাস পাওয়া, অর্থাৎ এটাকে আমরা ঋণাত্মক ত্বরণ বা মন্দনও বলতে পারি। তাহলে এখানে দেখবো আমরা কিভাবে গাড়িটি ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। ফাস্ট এলো, তারপর একটু স্লো এলো, আরেকটু স্লো এলো, আরো স্লো এলো, আরো স্লো এলো, এর থেকেও স্লো, অনেক স্লো, এবং শেষ পর্যন্ত গতিবেগ 0 হয়ে গেল, অর্থাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিল। বুঝলে? এবার চলো আমরা দেখি কিভাবে ভিডিওতে ওটা পরিবর্তিত হচ্ছে। দেখলে? আস্তে আস্তে গাড়িটি জিরো ভেলোসিটিতে অ্যাচিভ করে নিল, জিরো ভেলোসিটি অ্যাচিভ করে নিল, অর্থাৎ গাড়িটি থেমে গেল। ঠিক আছে? এবার আমরা দেখলাম মন্দন অর্থাৎ গতি যখন হ্রাস পায় তখন কিভাবে লেখচিত্রটি এফেক্ট পড়ে। আর এবার চলো এর উপর একটা ছোট্ট প্র্যাকটিক্যাল দেখি। যখন কোনো গাড়ি গতিবেগ হ্রাস পায়, অর্থাৎ যাকে আমরা ঋণাত্মক ত্বরণ বলি, তখন কিভাবে লেখচিত্র পরিবর্তিত হয়। চলো একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখা যাক। গতিবেগ এবং ত্বরণের ক্ষেত্রে আমরা দেখেছি স্মরণ এবং সময়ের লেখচিত্র কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ সুষম গতিবেগ এবং সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা দেখলাম। এবার আমরা দেখব ঋণাত্মক ত্বরণের ক্ষেত্রে, যাকে আমরা মন্দন বলি, মন্দনের ক্ষেত্রে কিভাবে স্মরণ এবং সময় লেখচিত্রটি পরিবর্তিত হয়, অর্থাৎ গতিবেগ যখন একক সময়ে হ্রাস পায়। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনের মান দেওয়া আছে হলুদ কালিতে যেটা লেখা আছে। তাহলে লক্ষ্য করবে আমরা যখন গাড়িটি থেকে যাত্রা শুরু করব, মন্দন কখন হয়? যখন আমরা ব্রেক অ্যাপ্লাই করি বা যখন আমরা স্পিড লো করি। ঠিক আছে? তখন বাইসাইকেল হোক, বাইক হোক, বাস হোক, যে কোনো যানবাহনের ক্ষেত্রে, অথবা ইভেন আমরা যখন সকালে মর্নিং ওয়াক করি, যখন হঠাৎ আমরা দৌড়ার জন্য একটা পিক আপ নিই, তারপর আস্তে আস্তে আমরা স্লোলি আমাদের গতিটা কমিয়ে হঠাৎ থেমে যাই। ঠিক আছে? অনুরূপভাবে এখানে লক্ষ্য করবে কিভাবে লেখচিত্রে স্মরণ এবং সময়ের সম্পর্কটি পরিবর্তিত হবে। এখানে আমরা 2.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনের জন্য দেখছি। তাহলে আস্তে আস্তে এই ভ্যালুটি পরিবর্তন হলে কিভাবে তার লেখচিত্রের সম্পর্কটি পরিবর্তিত হবে তা দেখব। চলো তাহলে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি 6.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনের জন্য লেখচিত্রটি কিভাবে পরিবর্তিত হচ্ছে, এবং কাটাটি এসে শেষ পর্যন্ত জিরোতে এসে যাচ্ছে। ঠিক আছে? দেখলাম জিরোতে আসলো। এবার 7.0 মিটার পার সেকেন্ড স্কোয়ারের জন্য মিটারের কাটাটি আবার জিরোতে চলে আসলো। ঠিক আছে? আমরা দেখলাম দুটোর জন্য কিভাবে পরিবর্তিত হলো। ঠিক আছে? তাহলে 6.0 এবং 7.0-এর মধ্যে আমরা লক্ষ্য করলাম যেখানে 7.0 মিটার পার সেকেন্ড ছিল, তখন মন্দনের হার যত বেশি ছিল অত কম সময়ে গাড়িটি থেমে গিয়েছিল। ঠিক আছে? তাহলে এখন দেখতে পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি আরও কম সময়ে গাড়িটি 3.3 সেকেন্ডেই গাড়িটি থেমে গেল। ঠিক আছে? আরও একটা দুটো এক্সাম্পল দেখি। 9 মিটার পার সেকেন্ড স্কোয়ারের ক্ষেত্রে দেখাচ্ছে। তারপর 8-এর ক্ষেত্রে দেখাচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে তোমরা লক্ষ্য করতে থাকো স্পিডোমিটারের ডায়ালটি 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তারপর 2, তাহলে এই লেখচিত্র থেকে আমরা বুঝতে পারছি মন্দনের মান যত বেশি হবে তত কম সময়ে গাড়িটিকে থামানো যাবে। পরিষ্কার?
ঠিক আছে, 3.7 মিটার পার সেকেন্ড স্কোয়ারের জন্য আমরা চেক করছি র্যান্ডমলি একটা ভ্যালু নিয়ে জাস্ট। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম এটা থেকে কিভাবে স্মরণ এবং সময় লেখচিত্র পরিবর্তিত হয় মন্দনের সময়। এবার আমরা দেখব অসমতরণযুক্ত গতির ক্ষেত্রে ব্যাক সময় লেখচিত্র। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রে ব্যাক সময় লেখচিত্রটি একটি বস্তুর সময়ের সাথে ব্যাগের অসম পরিবর্তনকে প্রকাশ করে। ঠিক আছে, এর আগে যেটা দেখেছিলাম ওখানে কিন্তু সমান হারে ব্যাগ হ্রাস পেয়ে গিয়েছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কখনো ব্যাগ বেড়েছে কখনো ব্যাগ কমেছে। চলো তাহলে আমরা দেখি কিভাবে ওটা এফেক্ট করবে। দেখতে পাচ্ছি ব্যাগ বৃদ্ধি পাচ্ছে, আর একটু ফাস্ট গেল, একদম ফাস্ট গেল, তারপর আবার ব্যাগ স্লো হলো, কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে, তারপর আবার ব্যাগ বাড়ছে, বেড়ে গেল, আবার আস্তে আস্তে করে কমছে, আরো কমছে, একদম কমে গেল, অর্থাৎ একদমই কমে গেল। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কিভাবে এটা পরিবর্তিত হয়। এই পার্টিকুলার জিনিসগুলি আমার দেখানোর পেছনে শুধু একটাই উদ্দেশ্য, আমরা যা কিছু শিখছি ওটাকে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে কোরিলেট করব। ঠিক আছে, বাকিটা তোমাদের নোট খাতা বা বইতে তোমরা দেখেই থাকবে, নো ডাউট। শুধু বাস্তবিকভাবে আমরা কোরিলেট করার জন্য আমি একটু ছোট্টভাবে চেষ্টা করছি। এবার সেম জিনিসটা আমরা ভিডিওর মধ্যে দেখবো, চলো দেখা যাক। লক্ষ্য করলে কিভাবে ও পরিবর্তন হলো। ঠিক আছে, এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকে প্রবেশ করছি, এটা হলো লেখচিত্রের সাহায্যে গতীয় সমীকরণ। ঠিক আছে, এই গতীয় সমীকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব এগুলির মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে এগুলিকে প্রয়োগ করতে পারি। যখন একটি বস্তু সুষম ত্বরণে সরল রেখায় গতিশীল হয় তখন বস্তুটির ত্বরণ, বেগ এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব একগুচ্ছ সমীকরণের সাহায্যে প্রকাশ করা সম্ভব। অর্থাৎ এর অর্থ কি, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা, যাদের গতীয় সমীকরণ বলে, এদেরকে গতীয় সমীকরণ বলে। নিচে তিনটি গতীয় সমীকরণ দেওয়া হলো। এটা হলো প্রথমটা v equal to u plus at, এটা হলো দ্বিতীয়টা s equal to ut plus half at square, এটা হলো তৃতীয়টা v square equal to u square minus 2as। অর্থাৎ ইকুয়েশন নাম্বার 8.5, 8.6, 8.7 আমি র্যান্ডমলি দিয়েছি নাম্বারগুলো শুধু বইয়ের নাম্বারের সাথে ম্যাচ করার জন্য, যাতে তোমাদের জিনিসটা পরিচিত মনে হয়, এই জন্যই। যেখানে u হলো বস্তুর প্রাথমিক বেগ, t সময়ে সমত্বরণে গতিশীল যদি হয় তাহলে বেগ v হলো সমত্বরণে গতিশীল হওয়ার পর বস্তুটির অন্তিম বেগ v হলো অন্তিম বেগ, এবং s হলো t সময় বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে বুঝে নিলাম আমরা u, v, s, t এবং a কি, a হলো ত্বরণ। ঠিক আছে, 8.5 নং সমীকরণ বেগ সময় সম্পর্ককে প্রকাশ করে, অর্থাৎ বেগের সাথে সময়ের সম্পর্ক কেমন, সমান হারে পরিবর্তিত হচ্ছে, অসমান হারে পরিবর্তিত হচ্ছে, এর থেকে আমরা সহজেই ত্বরণ নির্ণয় করতে পারি। ঠিক আছে, এবং 8.6 নং সমীকরণ অবস্থান সময় সম্পর্ককে প্রকাশ করে, এটা সময়ের সাপেক্ষে অবস্থান, কতটা সময় পরে কতটা দূরত্ব গেল ওকে নির্দেশ করছে। এবং 8.5 নং এবং 8.6 নং সমীকরণ থেকে টি অপনয়ন করে পাওয়া যায়। এই সমীকরণ তিনটি লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা করা হয়। 8.5 এবং 8.6 থেকে আমরা যদি অপনয়ন পদ্ধতিতে করি তাহলে টি এর মান পাওয়া যায়, এবং এগুলিকে লেখচিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এবার চলো আমরা একটি লেখচিত্রের মাধ্যমে দেখব কিভাবে জিনিসটা প্রকাশ করা যায়। এতক্ষণ অব্দি আমরা অনেকগুলো লেখচিত্র প্র্যাকটিক্যালি দেখেছি, রিয়েল লাইফে কিভাবে চেঞ্জ হয় তা দেখেছি। এবার এই লেখচিত্রগুলো একটু নিজেদের মন থেকে কল্পনা করতে চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি 8.8 নং চিত্রে দেখানো হলো সমত্বরণে গতিশীল কোন বস্তুর ব্যাক সময় লেখচিত্র। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে,
এটা সমত্বরণে গতিশীল, সমান সময়ের ব্যবধানে সমানভাবে ত্বরণ মানে বস্তুটি এগাচ্ছে, অর্থাৎ সমান হারে বেগ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা দেখতে পাই, লেখচিত্র দ্বারা তুমি দেখতে পাবে বস্তুর প্রাথমিক বেগ হলো ইউ, অর্থাৎ ইউ যেটা এ বিন্দুতে আছে, এবং এটি টি সময় পরে, এই টি সময় পর বেগটা বৃদ্ধি পেয়ে কোথায় গেল, ভি হয়, যেটা বি বিন্দুতে গেল, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ভি, দেখো এখানে উল্লেখ আছে। বেগ এ সুষম হারে পরিবর্তিত হয়, অর্থাৎ ত্বরণ, ঠিক আছে, ত্বরণ সুষম হারে এখানে পরিবর্তিত হচ্ছে। 8.8 নং চিত্রে বি বিন্দু থেকে যথাক্রমে সময় এবং বেগ অক্ষের উপর এমনভাবে বিসি এবং বিই লম্ব টানো যেন প্রাথমিক বেগ ও এ দ্বারা, অন্তিম বেগ বিসি দ্বারা এবং টি সময় ব্যবধান ওসি দ্বারা প্রকাশিত হয়। ঠিক আছে, তাহলে আমরা বিসি এটা একটা লম্ব টানলাম এবং বিই এটা একটা লম্ব টানলাম, যাতে প্রাথমিক বেগকে ও এ দ্বারা, মানে আমরা যাত্রা শুরু করার সময় কতটা বেগ ছিল ও এ দ্বারা আমরা সহজে এটাকে বুঝতে পারি, অন্তিম বেগকে বিসি দ্বারা, যাত্রা শেষের সময় কতটা বেগ ছিল ওটাকে আমরা বিসি দ্বারা বুঝতে পারি, এবং টি সময়ের ব্যবধান কতটা সময়ও অতিক্রম করলো পথটা, ওটা টি সময় থেকে আমরা, অর্থাৎ ওসি থেকে আমরা বুঝতে পারি। সুতরাং বিডি, বিডি কি হবে, বিডি ইকুয়াল টু বিসি মাইনাস সিডি, অর্থাৎ টি সময়ের ব্যবধানে বেগের পরিবর্তন, মানে বেগ কতটা পরিবর্তিত হলো। যদি বেগ সমান থাকতো তাহলে আমরা দেখেছিলাম যে ওটা সরল রেখা হতো, কিন্তু এখানে বেগ পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, ওসি এর সমান্তরাল সরলরেখা এডি অঙ্কন করো, ওসি এর সমান্তরাল সরলরেখা আমরা এডি অঙ্কন করলাম। ঠিক আছে, এডি লেখচিত্র থেকে আমরা লক্ষ্য করি যে বিসি ইকুয়াল টু বিডি, বিসি ইকুয়াল টু বিডি প্লাস ডিসি ইকুয়াল টু বিডি, আর সিডি ডিসির জায়গায় কি লিখবো, ও। পরিষ্কার? এবার আমরা দেখতে পাই বিসি ইকুয়াল টু ভি, এখানে দেখতে পাচ্ছি বিসি হলো অন্তিম বেগ ভি। ঠিক আছে, ও ইকুয়াল টু ইউ, ও ইকুয়াল টু ইউ অর্থাৎ প্রাথমিক বেগ ইউ। ঠিক আছে, এটা বেগের উলম্ব অক্ষ হলো বেগের অক্ষ, তাই এখান থেকে বেগের মান পাচ্ছি আমরা। এটাকে যদি প্রতিস্থাপন করি তাহলে আমরা কি জানি, ভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি ইকুয়াল টু বিডি প্লাস ইউ। ঠিক আছে, ভি ইকুয়াল টু বিডি প্লাস ইউ, কারণ এও বা সিডি এটা হলো ইউ এর সমান, সুতরাং বিডি ইকুয়াল টু কি জানি, ভি মাইনাস ইউ। ব্যাগ সময় লেখচিত্র থেকে পাই বস্তুর ত্বরণ ইকুয়াল টু আমরা জানি ব্যাগের পরিবর্তন আপন অতিক্রান্ত সময় অথবা ব্যয়িত সময়। তাহলে বিডি, বিডিটা কি, ব্যাগের পরিবর্তন, এখান এই বি থেকে ডি এই জায়গাটায় নির্দেশ করছে কিভাবে ব্যাগ পরিবর্তিত হলো, আমরা যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এডি, এডি কি নির্দেশ করছে, অতিক্রান্ত সময়, আমরা দেখলাম এখানে অতিক্রান্ত সময় এডি 0 থেকে টি পর্যন্ত। তাহলে বিডির জায়গায় বিডি রইলো, আর এডি কার ইকুয়াল, এডি হলো ওসি এর ইকুয়াল। ঠিক আছে, সুতরাং ওসির জায়গায় আমরা কি প্রতিস্থাপন করতে পারি, টি উপস্থাপন করতে পারি, অর্থাৎ ওসির জায়গায় টি বসালে আমরা পাই ত্বরণ এ ইকুয়াল টু বিডি আপন টি, অর্থাৎ বিডি ইকুয়াল টু এ ইন্টু টি। ঠিক আছে, তাহলে 8.8 এবং 8.9 এই দুটো সমীকরণ থেকে আমরা পাই at equal to v minus u, এই মানগুলি এখানে বসালে আমরা পাই at equal to v minus u, অর্থাৎ v equal to u plus at। পরিষ্কার? ধরি একটি বস্তু, এবার আমরা দেখব অবস্থান সময় সম্পর্ক সমীকরণ। ধরি একটি বস্তু a সুষম ত্বরণে t সময়ে s দূরত্ব অতিক্রম করে, t সময়ে কত দূরত্ব অতিক্রম করে, s। 8.8 নং চিত্রে AB ব্যাক সময় লেখচিত্র ও ABC এর অন্তর্ভুক্ত ক্ষেত্রফল ও এ বিসি অর্থাৎ এই ত্রিভুজ প্লাস এই আয়তক্ষেত্র থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব পাই, এটা আমরা আগেও দেখেছিলাম। সুতরাং অতিক্রান্ত দূরত্ব কিভাবে নির্ণয় করব, ও এ বিসি এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, অর্থাৎ ও এ ডিসি, ও এ ডিসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ও এ ইন্টু ওসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা আগে ভুল হয়েছিল, প্লাস সিম্বল ভুলে লেখা হয়েছিল। ঠিক আছে, ও ইন্টু ওসি প্লাস হাফ ইন্টু এডি প্লাস বিডি। ঠিক আছে,
সুতরাং ও এর মান আমরা জানি ইউ, ওসির মান জানি এডি যেটা টি এর সমান, ঠিক আছে, এবং বিডির মান এটি যেটা আমরা নির্ণয় করে দেখেছি। সুতরাং প্রতিস্থাপন করে আমরা পাই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সমীকরণে যদি এই মানগুলো আমরা বসাই তাহলে পাই আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। পরিষ্কার? এবার আমরা দেখব অবস্থান বেগ সম্পর্কের সমীকরণ। ঠিক আছে, সুষম ত্বরণে গতিশীল একটি বস্তু টি সময়ে অতিক্রান্ত দূরত্ব 8.8 নং চিত্রে দেখানো বেগ সময় লেখচিত্রে অন্তর্ভুক্ত ও এ বি সি ট্রাপিজিয়ামের অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, অর্থাৎ ও এ বি সি, এটা আমরা দেখেছি। অর্থাৎ এস ইকুয়াল টু ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? ও এ বি সি, ও এ প্লাস বিসি ইন্টু ওসি আপন 2। সুতরাং এখানে ও এর জায়গায় ইউ, বিসির জায়গায় ভি, ওসির জায়গায় টি বসিয়ে প্রতিস্থাপন করলে আমরা পাই এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু টি আপন 2। তাহলে আমরা শুরুতে যে তিনটে সমীকরণ দেখেছিলাম, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যেটা দ্বিতীয় নম্বর সমীকরণ ছিল, ওখান থেকে পাই 8.6 নং সমীকরণ থেকে আমরা পাই টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ আপন এ। ঠিক আছে, সুতরাং 8.11 অর্থাৎ এটা এবং 8.12 অর্থাৎ এটা, এই সমীকরণ ব্যবহার করে আমরা লিখতে পারি s ইকুয়াল টু, ঠিক আছে, u প্লাস v। এখানে টি এর মান আমরা বসাচ্ছি এই সমীকরণটাতে, টি এর মান, এই সমীকরণে টি এর মান বসাচ্ছি, টি এর এই মানটা আমরা এখানে বসাচ্ছি। s ইকুয়াল টু u প্লাস v ইন্টু v মাইনাস u আপন 2 ইন্টু a, অর্থাৎ v স্কয়ার মাইনাস u স্কয়ার আপন ইকুয়াল টু 2as। ঠিক আছে, এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটি সমীকরণ। এবার আমরা দুটো ছোট্ট উদাহরণ প্র্যাকটিস করে দেখি। একটি ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কিছু সময় পর 72 কিলোমিটার বেগে পৌঁছায়। ঠিক আছে, একটি জায়গা। ত্বরণ সুষম দরে উক্ত বেগে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে তার জন্য ত্বরণ নির্ণয় করো এবং ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, এখানে 5 লেখাটা উঠেনি, সরি, এটা 5 মিনিট হবে। 5 মিনিটে 72 কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছায়। ঠিক আছে, এখানে 5 কথাটা উল্লেখ করিনি, আমি আবার বলে দিচ্ছি, এখানে 5 মিনিট উল্লেখ হবে। একটি ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 5 মিনিটে 72 কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছায়। ত্বরণ সুষম দরে উক্ত বেগে পৌঁছাতে হলে ত্বরণ এবং ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত তা নির্ণয় করো। ত্বরণ নির্ণয় করতে হবে, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই দেখছি আমাদের কাছে কি কি দেওয়া আছে। প্রাথমিক বেগ 0, কেন? স্থির অবস্থা, বলেই দিয়েছে স্থির ছিল আগে, শুরু অবস্থায় স্থির ছিল, তাই 0। অন্তিম বেগ বলে দিয়েছে কত? 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করে কনভার্ট করে নিলে 20 মিটার পার সেকেন্ড। কতক্ষণ সময় লাগলো? 5 মিনিট, যেটা এখানে উল্লেখ আছে, কিন্তু ভুলে প্রশ্নে ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, মানে টাইপিং মিস্টেক হয়েছে, ওঠেনি। ঠিক আছে, 300 সেকেন্ড। এবার 8.5 নং সমীকরণ থেকে আমরা জানি যে p ইকুয়াল টু u প্লাস এটি। এখানে শুধু মানগুলি বসিয়ে দিলেই আমরা অন্তিম বেগের সাহায্যে এবং প্রাথমিক বেগের সাহায্যে ও সময়ের সাহায্যে ত্বরণকে সহজেই নির্ণয় করতে পারি। তাহলে ত্বরণ আমরা কত দেখলাম? 1/15 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং v স্কয়ার মাইনাস u স্কয়ার এগুলো 2s এর সাহায্যে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। v এর মান বসিয়ে দাও, u এর মান বসিয়ে দাও, অতিক্রান্ত দূরত্ব হলো 3000 মিটার, অর্থাৎ 3 কিলোমিটার। সিম্পল। ঠিক আছে, এগুলো তোমরা এগুলো সব এক্সাম্পলে তোমরা বাড়ি ঘরে করে থাকো। জাস্ট আমি একটু এটার সঙ্গে এই যে আমরা কনসেপ্ট গুলো শিখলাম, কনসেপ্টটা ইউজ কিভাবে হয় ওটা দেখানোর জন্য এই পার্টিকুলার ছোট ছোট কিছু উদাহরণ আমি তুলে ধরেছি। সবগুলো বই থেকেই নেওয়া, তোমরা রোজ করেই থাকো এগুলো। আরেকটি উদাহরণ, একটি গাড়ি 5 সেকেন্ড সময়ে সুষম ত্বরণে 18 কিলোমিটার পার আওয়ার থেকে 36 কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছায়। উক্ত সময়ে গাড়ির ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের কি কি দেওয়া আছে? প্রাথমিক বেগ দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার, এখানে কিন্তু স্থির অবস্থা বলেনি, প্রাথমিক বেগ আছে। ঠিক আছে, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ কত? 36 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবং
টি ইকুয়াল টু 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এগুলো দেওয়া আছে আমাদের কাছে, এখান থেকে আমরা শুধু মানগুলি বসিয়ে দিতে হবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিতে আমরা যদি মান বসাই, ভি এর মান 10, ইউ এর মান 5, টি এর মান 5, তাহলে ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। অনুরূপভাবে এই সমীকরণে যদি আমরা ইউ টি এবং এর মান বসাই তাহলে এস এর মান এটা পেয়ে যাই। তাহলে গাড়ির ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং অতিক্রান্ত দূরত্ব 37.5 মিটার। একদমই সহজ উদাহরণ। ঠিক আছে, তাহলে এটা লাস্ট এক্সাম্পল, এটা আমরা দেখছি। একটি গাড়ির উপর ব্রেক প্রয়োগ করায় গতির বিপরীত দিকে 6 মিটার ত্বরণের সৃষ্টি হলো। তোমাদের যদি মনে থাকে আমরা গত লেকচারে দেখেছিলাম গতির দিকে এবং গতির বিপরীত দিকে ত্বরণের প্রকৃতি কি রূপ হয়। ঠিক আছে, দেখেছো এখানে কিভাবে জিনিসটা কাজ দিচ্ছে আমাদের। যদি ব্রেক প্রয়োগ করায় গাড়ি থামতে 2 সেকেন্ড সময় নেয় তবে ওই সময় গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, ব্রেক ধরলাম, গাড়িটি থামলো 2 সেকেন্ড পরে, কিন্তু 2 সেকেন্ড পর্যন্ত কতটা রাস্তায় এগিয়ে গেল। অনেক সময় মনে করো তুমি গাড়ি চালাচ্ছ খুব জোরে, খুব দ্রুত গতিতে চালাচ্ছ, তোমার সামনে চট করে কিছু একটা পড়লো গাড়ির সামনে, তখন তুমি সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক ধরলেও কিন্তু ওই জিনিসটাতে ধাক্কা লেগেই যায় এবং ঝগড়াও হয় রাস্তায়, শুধু এই জিনিসটার জন্য। কারণ তুমি চাইলেও তৎক্ষণাৎ ব্রেক দিয়ে কিন্তু গাড়িটাকে তৎক্ষণাৎ তুমি থামাতে পারো না, যত অ্যাডভান্স তুমি ব্রেকিং সিস্টেম ইউজ করো, এখন এবিএস চলে এসেছে, অ্যান্টি ব্রেকিং সিস্টেম চলে এসেছে, সবকিছু আছে, কিন্তু তবুও তৎক্ষণাৎ তুমি জিনিসটাকে স্থির করতে পারো না। ওটা ওর জাড্য ধর্মের জন্য কিছুটা দূরত্ব যত ন্যূনতমই সম্ভব ওর যাবেই। এই জন্য আমাদের দুটো গাড়ির মাঝখানে একটা ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হয়, এবং এই জন্য বাসের গুলোর পেছনে লেখাও থাকে বা যে কোনো গাড়ির পেছনে লেখাই থাকে ন্যূনতম দূরত্ব বজায় রাখুন। ঠিক আছে, যাতে গাড়িতে পিছন থেকে এসে কেউ ধাক্কা না দেয়। আমরা দেখতে পাচ্ছি এখানে ত্বরণ দিল 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। সময় কত দিল 2 সেকেন্ড। ঠিক আছে, এবং অন্তিম বেগ 0। কেন 0? কারণ গাড়িটি থেমে যায় থামতে, তাই অন্তিম বেগ 0। তাহলে এই সমীকরণ থেকে আমরা পাই v ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে 0 ইকুয়াল টু ইউ প্লাস -6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে -6 কেন? কারণ ত্বরণ গতির বিপরীতে, আই রিপিট, ত্বরণ গতির বিপরীতে, তাই -6, সময় 2 সেকেন্ড। এখান থেকে আমরা প্রাথমিক বেগ পেয়ে গেলাম। এবার এই সমীকরণ থেকে আমরা শুধু মানগুলো বসিয়ে দেব। ঠিক আছে, ত্বরণের মান বসিয়ে দিলাম, সময়ের মান বসিয়ে দিলাম, প্রাথমিক বেগ বসিয়ে দিলাম, সরণের মান পেয়ে গেলাম। অর্থাৎ আমরা দেখলাম যে 12 মিটার যায়। তাহলে এটা তোমরা বুঝতে পারলে যে 12 মিটার দূরত্ব ব্রেক অ্যাপ্লাই করার পরেও গাড়িটি যায় 12 মিটার। ঠিক আছে, এতটাও কিন্তু কম না, খানিকটা হলেও আছে। অর্থাৎ ততক্ষণে একজনকে তুমি ধাক্কা দিয়ে দেবে, ওর প্রাণেও মরে যেতে পারে, সামনে কোনো যদি গাড়ি থাকে ও ড্যামেজ হয়ে যেতে পারে। এজন্যই আমরা এখন বুঝতে পেরেছি কেন রাস্তায় গাড়ি চালানোর সময় চালককে গাড়িগুলোর মধ্যে কিছু দূরত্ব বজায় রাখার জন্য সতর্ক রাখা হয়। ঠিক আছে, এখানে ছবিটির মাধ্যমে আমরা সহজেই তা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আর এটা দিয়ে আমরা আজকের লেকচারটা এখানে সমাপ্ত করছি। তাড়াহুড়োর জন্য এই লেকচারে অনেক কিছু আমার দ্বারা কিছু টাইপিং মিস্টেক হয়েছে, আমি এর জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমি শুধু তোমাদের কাছে অনুরোধ করব, ভুল হওয়া সত্ত্বেও যে বিষয়গুলোর উপর আমি জোর দিয়ে ওইগুলো সংশোধন করে দিয়েছি, ওই সাউন্ডগুলোর উপর তোমরা কনসেন্ট্রেট করবে এবং তোমরা নিজেরা আইডেন্টিফাই করে নেবে। ঠিক আছে, প্লিজ এক্সকিউজ মি and forgive me. Thank you.